হ্যালো বন্ধুরা, তোমরা যারা খেলতে ভালোবাসো বা খেলা দেখতে ভালোবাসো, ভিডিওটি তাদের জন্য। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি খুবই মজার এবং খোলামেলা হতে চলেছে, তাই গল্পটি মন দিয়ে শুনুন। আজকের আমি তোমাদের বলবো আমার বাবা আমার সাথে যে খেলাটি খেলেছিল সেই গল্প। তাই গল্পটি পুরো শোনার অনুরোধ রইল। গল্পটি পুরো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তার আগে একটা কথা বলি, যদি তোমরা আমাদের গল্প বা থাম্বনেল নিতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে মেসেজ দিন। যাই হোক, চলো গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম পূজা। আমার বর্তমান বয়স ১৯ বছর, কিন্তু আমি আপনাদেরকে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল মাত্র ১৫ বছর। আমি বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকি। আমাদের পরিবারের সদস্য ছিল মোট ৪ জন: বাবা, মা, আমি এবং আমার ছোট বোন। আমি আমার পরিবারের বড় মেয়ে। সেই হিসেবে সবাই আমাকে খুব আদর, স্নেহ, ভালোবাসা দেয়। বিশেষ করে বাবা আমাকে অনেক ভালোবাসতো এবং অনেক স্নেহ করত, অনেক আদর করত। বাবার ভালোবাসা ভোলার মতো নয়, কিন্তু আমার বাবা সেই রকম ছিল না। আমার বাবার ভালোবাসাটা একটু ভিন্ন ছিল, যা অন্যান্য বাবাদের মতো ছিল না। আমার বাবা যখন আমাকে আদর করত তখন আমি কিছুটা অবাক হতাম, কারণ আমার বাবার আদর করাটা সাধারণ কোনো বাবার মতো ছিল না, একটু ভিন্ন রকম ছিল। আমার নিজের বাবা বলেই আমি ভয়ে কিচ্ছু বলতাম না। আমি মনে করতাম প্রত্যেক বাবাই মনে হয় মেয়েকে এভাবেই ভালোবাসে এবং স্নেহ করে। একদিন বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে আমাদের বাড়িতে অনেক মেহমান আসলো। সেদিন সন্ধ্যার পর রাতের খাবার শেষে আমরা বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে গল্পে মেতে উঠলাম। পরে যে যার রুমে চলে যাচ্ছিল। অতিথিদের জন্য আর কোনো রুমের বন্দোবস্ত না থাকায় অতিথিদেরকে অন্য রুমে জায়গা দিয়ে বাবাও আমাদের রুমে নিজের জন্য বিছানা করে নিল। আর মা আমাদের অন্যান্য মহিলাদের নিয়ে অন্য রুমে শুলো। আমার ছোট বোনকে পাশে নিয়ে মেঝের উপর বিছানা পেতে ঘুমানোর ব্যবস্থা করলাম। আমি বাড়িতে প্রচুর অতিথি থাকায় জায়গার পরিমাণ খুব কম ছিল, তাই বাবা, আমি এবং আমার ছোট বোন আমাদের রুমে বিছানা করে একসাথে শুইলাম। সেদিন রাত যখন গভীর হলো তখন আমি অনুভব করতে পারলাম যে ঘুমের মধ্যে কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে কেউ আমার সাথে অন্যরকম আচরণ করার ফলেই আমার ঘুম ভেঙে যায়। অন্ধকারের মধ্যে কোনো কিছু না দেখতে পেয়ে আমি বললাম, কে কে ওখানে? তখন বাবা ঘুমের ভান করে শুয়ে রইল। আমি লাইট অন করে সেখানে কিছুই দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি। কিছুক্ষণ জাগার পর আমি আবারও ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমের মধ্যেই আবার আমি সেরকম কিছু অনুভব করতে শুরু করলাম। আমি ভাবছিলাম হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি। এভাবে সারা রাত আমি ভয়ের মধ্যে কাটালাম। কেউ আমার সাথে ভিন্ন রকম কিছু করতে চায়, কিন্তু আমি সেটা বোঝার আগেই সে নিখোঁজ হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে আর কিছুই দেখতে পাই না। এইভাবে সারা রাত ভয়ে ভয়ে আমার কাটলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এখানে তো আমি, বাবা এবং আমার ছোট বোন ছাড়া অন্য কেউ নেই। তবে কি বাবা আমার সাথে? ছিছি, আমি এসব কি ভাবছি? আমি কোনো স্বপ্ন দেখছি, নইলে এটা আমার মনের একটা কল্পনা। এভাবে মনের মধ্যে ভয় নিয়ে সারা রাত আমার কেটে গেল। পরের দিন সকালে অতিথিরা সবাই উঠল। আমরাও উঠলাম, সবাই মিলে সকালের নাস্তা করলাম। রাতের ব্যাপারটা আমার মন থেকে কোনোভাবেই সরছিল না। মনে মনে ভাবতে থাকলাম, একই স্বপ্ন মানুষ কয়বার দেখে। কে এই ব্যক্তি যে আমার সাথে রাতে এরকম আচরণ করেছিল? ভাবতে ভাবতে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। কিন্তু এখানে তো বাবা, আমি আর আমার ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। তাহলে কে আমার সাথে এরকম করলো? সারাটা দিন শুধু খালি আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম। যদিও লোকটা আমার সাথে খুব বাজে আচরণ করার চেষ্টা করছিল, কিন্তু আমি সজাগ হয়ে যাওয়াতেই আবার তার জায়গায় চলে গিয়েছিল, যে কারণেই সে আমার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে নাই। মনে মনে ভাবলাম, যাক, সেটা আমার কপাল ছিল। এই বিষয়টা নিয়ে চিন্তা করলে আর কোনো লাভ হবে না। সেদিন আমাদের বাসার সকল অতিথি বিকেল বেলা চলে গেল। আমাদের বাসা একেবারে খালি হয়ে গেল। আমার মা একজন গৃহিণী। আমার মায়ের শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। আমার বাবা অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু আমার মায়ের শরীরের অবস্থার কোনো উন্নতি হয়নি। কেন জানি আমার কাছে মনে হলো আমার বাবার যা প্রয়োজন তা আমার মায়ের কাছ থেকে পাইনি। সপ্তাহ খানিক পর একদিন রাতে বাবা আমার রুমের দরজায় এসে নক করছে আর আমাকে ডাকছে আর বলছে, মা পূজা। আমি বাবার ডাক শুনে উঠলাম, উঠে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথেই বাবা আমাকে বলল, মা পূজা, তুমি কি এখনো ঘুমাওনি? আমি বললাম, বাবা, আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। তখন বাবা আমাকে বলল, মা পূজা, আমার আজকে খুব একটা ভালো লাগছে না। তোমার মার এই রোগ মনে হয় আর ভালো হবে না। তোমার মায়ের এই সমস্যার কারণে আমি আর ঘুমাতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আজকে তোমাদের পাশে থাকব। আমি বললাম, ঠিক আছে বাবা।
তাহলে আপনি আমাদের পাশে শুয়ে থাকেন। সেদিন আমার বাবা আমাদের পাশে শুয়েছিলেন। আমি শুয়েছিলাম বাবার ডান পাশে আর আমার ছোট বোন শুয়েছিল বাবার বাম পাশে। এভাবে শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমের মধ্যে গভীর রাতে হঠাৎ আমি অনুভব করলাম আমার সাথে আবার কেউ ভিন্ন রকম কোনো কিছু করার চেষ্টা করছে। লোকটির সেই আচরণে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠি, বাবাকে আমার পাশে খুব বাজে অবস্থায় দেখতে পেলাম। তখন আমি বাবাকে বললাম, বাবা, আপনি আমার সাথে এসব কি করছেন? আপনার মেয়ের সাথে ঘুমন্ত অবস্থায় এসব কিছু করার আগে আপনার বিন্দু পরিমাণ লজ্জাবোধ হয়নি? তখন বাবা আমাকে বলল, মা পূজা, তুই তো আমার বড় মেয়ে, তুই তো আমার কষ্টটা কিছু হলেও বুঝবি। আমি তো তোমার সাথে খারাপ কিছু করছি না, আমি তো তোমার সাথে ঘুমের মধ্যে একটি মজার ধাঁধা খেলছি। আমি বললাম, বাবা, ঘুমের মধ্যে অন্ধকার রুমে আপনি আমার সাথে এটা কেমন ধাঁধা খেলছেন? আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। বাবা বলল, মা পূজা, আজকে আমি তোমাকে একটা নতুন ধাঁধা খেলা শিখাবো। আমি বললাম, বাবা, এই রাতের বেলা আপনি আমাকে কোন ধরনের ধাঁধা খেলা শিখাবেন? বাবা বলল, এই ধাঁধা খেলাটা রাতেই খেলতে হয়। আমি বললাম, বাবা, এটা আবার কেমন ধাঁধা খেলা যা রাতে খেলতে হয়? বাবা বলল, আমি তোমাকে এই ধাঁধা খেলাটা শিখানোর জন্যই তো তোমার মায়ের কাছ থেকে এখানে চলে আসলাম। তারপর বাবা আমাকে নতুন একটি মজার ধাঁধা খেলা শিখানোর জন্য নির্জন রাতে খালি রুমে বাবা আমার সাথে নতুন ধাঁধা খেলাটা কিভাবে খেলতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছিল। এমন সুন্দর আর মজার খেলা যা আমি আগে কখনো খেলিনি। আমি বললাম, বাবা, এটা আবার কেমন খেলা? এই খেলাটা তো প্রথম প্রথম অনেক কষ্ট হয়। বাবা বলল, পৃথিবীতে যত মেয়ে আছে সকল মেয়েই সাধারণত এই খেলাটা খেলে থাকে। ভবিষ্যতে তোমারও এই খেলাটা খুব ভালো করেই খেলতে হবে, তাই তোমাকে আগেই আমি এই খেলার প্রশিক্ষণ দিচ্ছি। সেদিন সারারাত আমি আর বাবা মিলে এরকম একটা নতুন খেলা খেলছিলাম, যে খেলার কারণে বাবার আর আমার মন দুটোই ভালো হয়ে গেল। আসলে খেলাধুলা করা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার। পৃথিবীতে এমন এমন অদ্ভুত ধরনের খেলাধুলা আছে যা করলে মানুষের শরীর এবং মন স্বাস্থ্য সবই ভালো হয়ে যায়। এই খেলাটার নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে। এই খেলাটার খেলোয়াড়েরও একটা মাত্রা রয়েছে, যা আমি আগে বুঝতাম না। তবে আমার ক্ষেত্রে খেলার সিস্টেম ও খেলার ধরনটা ছিল স্বাভাবিকই, কিন্তু খেলার খেলোয়াড়টা ছিল একটু ভিন্ন রকম, যার হাতেই আমার জীবনের প্রথম মাত্র 15 বছর বয়সেই গোল দেওয়া শুরু হয়েছিল। মানুষের জীবনে কিছু কিছু সময় এমন কিছু মুহূর্ত আসে যা কোনো মানুষ চাইলেও এগিয়ে যেতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। যদিও আমি বাবার সাথে এরকম ধরনের খেলায় কোনো আগ্রহ ছিলাম না, কিন্তু পরিবেশ আর পরিস্থিতি আমাকে সেই রকম ধরনের আন্তর্জাতিক মনের খেলোয়াড় বানাতে বাধ্য করেছিল। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিস পায়েল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। সবাইকে ধন্যবাদ।